স্যার আমরা লাইভ আছি, আপনি শুরু করতে পারেন। ওকে, গুড ইভিনিং। গ্রেড অফ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গ্রেড ল্যাবের চ্যাপ্টার নাম্বার 46 এবং 47 নিয়ে আলোচনা করব। এটা হলো পার্ট 6 এর স্কিন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ সার্জারি। ওকে, দিস ভেরি ইম্পর্টেন্ট। আজকের যে চ্যাপ্টার বার্ন ম্যানেজমেন্ট, বার্নের অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, দুইটাই টাইপস অফ বার্ন, কীভাবে বার্ন হতে পারে, বার্ন কোনটা, স্কার্ট কোনটা, কী ধরনের বার্নে কী ধরনের লেশন হতে পারে, পার্শিয়াল থিকনেস, ফুল থিকনেস, ডিপ ডার্মাল বার্ন, ডিফারেন্ট টাইপস অফ বার্ন। অ্যাট দ্য সেম টাইম বার্ন কীভাবে আপনি অ্যাসেস করবেন, কীভাবে ক্যালকুলেট করবেন এবং কীভাবে ম্যানেজ করবেন, ফ্লুইড ম্যানেজমেন্ট করবেন। যারা আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স পরীক্ষা দিবেন প্রত্যেকের জন্যই বার্ন এবং প্লাস্টিক সার্জারি দুটোই ইম্পর্টেন্ট। এমনকি যারা পোস্ট গ্রাজুয়েশন করতেছেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো হোয়াট এভার, আমরা যেহেতু অনেকে এখানে আছেন যারা এমআরসিএস পরীক্ষা দিবেন, তাদের জন্য এখান থেকে কোশ্চেন থাকে, বিশেষ করে বার্ন এবং প্লাস্টিক সার্জারি দু জায়গা থেকেই কোশ্চেন থাকে। তবে সবচেয়ে বেশি যেটা হয় এমআরসিএস যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এখানে বার্নের সাধারণত যেভাবে ক্যালকুলেশন যেভাবে করি আমরা, অর্থাৎ রুল অফ 9 কীভাবে ক্যালকুলেশন করি, ফ্লুইড ম্যানেজমেন্ট কীভাবে দিব, এগুলো নিয়ে আলোচনা বেশি হয়। সো আমরা শুরু করে দিই। বার্ন চ্যাপ্টার নাম্বার 46। তাহলে প্রথম হলো ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা, বার্ন কি, স্ক্যাল্ড কি। তাহলে বার্ন এবং স্ক্যাল্ড প্রথম বুঝতে হবে যে বার্ন কোনটাকে বলা হয়, স্ক্যাল্ড কোনটাকে বলা হয়। দুইটাই কিন্তু থার্মাল ইনজুরি। প্রথম কথা হলো বার্নও থার্মাল ইনজুরি এবং স্ক্যাল্ডও থার্মাল ইনজুরি। তাহলে বার্ন কোনটা? বার্ন যদি আমরা বলতে চাই, তাহলে এটা থার্মাল ইনজুরি অথবা টিস্যু ইনজুরি ডিউ টু ড্রাই হিট। এখন ড্রাই হিট কি দিয়ে হতে পারে? ড্রাই হিট হতে পারে সরাসরি কোনো ফায়ার, আগুন দিয়ে সরাসরি, অথবা ধরেন আয়রন, এটসেট্রা এটসেট্রা। ওকে, আর স্ক্যাল্ড কোনটা? স্ক্যাল্ড হলো যেটা থার্মাল ইনজুরি বাই ওয়েট হিট। যেমন ধরেন কি হট ওয়াটার অথবা কেমিক্যাল। সো এই স্ক্যালটা বেশি শিশুদের ক্ষেত্রে, অর্থাৎ যারা পেডিয়াট্রিক যে গ্রুপটা বার্ন ইনজুরি নিয়ে আপনাদের কাছে আসবে, থার্মাল ইনজুরি নিয়ে আসবে, তাদের ম্যাক্সিমাম অংশই এই স্ক্যাল্ড দ্বারা সাধারণত ইনজুরি হয়। তাদের ক্ষেত্রে আমরা সেটা স্ক্যাল্ড বলি। ওকে, তাহলে বলছে যে মেজরিটি অফ দ্য বার্ন ইন চিলড্রেন আর স্ক্যাল্ড কজড বাই অ্যাক্সিডেন্ট উইথ কেটলি, প্যান্স, হট ড্রিঙ্কস অথবা বাথ ওয়াটার। অর্থাৎ ওই যে গরম যে পানি করা হয় গোসল করার জন্য, সেটা দিয়ে ইনজুরি হয়। আচ্ছা, তারপর বলছে যে অ্যাডাল্টের ক্ষেত্রে ফ্লেম বার্ন আর মোর ফ্রিকুয়েন্ট এবং স্ক্যাল বার্ন অ্যান্ড কন্ট্যাক্ট বার্ন যেটা বিকাম মোর কমন উইথ এজ। যত বয়স বাড়বে তার সাথে সাথে এটা বাড়তে পারে, অর্থাৎ ওল্ড এজ অর্থাৎ এক্সট্রিম অফ এজে এটা হতে পারে। দেন বলছে বেশ কিছু ফ্যাক্টর জড়িত থাকে এই বার্ন ইনজুরির ক্ষেত্রে। এর মধ্যে যেসব পেশেন্ট আপনার কাছে বার্ন নিয়ে আসবে তাদের অনেকের ক্ষেত্রে আমাদের যে হিস্ট্রিগুলো নিতে হয়, যে কিভাবে ইনজুরি হলো, অর্থাৎ মেকানিজম অফ ইনজুরি। এট দ্য সেম টাইম আমাদের জানতে হয় যে তার কোনো মেন্টাল ডিজিজ, অর্থাৎ তার এটা সুইসাইডাল অ্যাটেম্প ছিল কিনা, বা অ্যাসল্ট ছিল কিনা, ইপিলেপসি আছে কিনা, যে তার ইপিলেপসি আছে, সে আগুনের উপর গিয়ে পড়ে গেছে, সে অ্যালকোহলিক কিনা, সে ড্রাগ অ্যাবিউজার কিনা, আন্ডারলাইন কোনো আদার্স কোনো ফ্যাক্টর আছে কিনা। এই ধরনের ফ্যাক্টর প্রায় দেখা যায় যে 80% পেশেন্টের ক্ষেত্রেই পাওয়া যায়। এখন বার্ন প্রিভেনশন কিভাবে করতে পারি? আসলে প্রিভেন্টিভ অনেকগুলো ওয়েই আছে। আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যদি সেটা হলো সেফটি মেনটেন করবেন। সো একই জিনিস বলছে যে ইমপ্লিমেন্ট গুড হেলথ এবং সেফটি রেগুলেশন, এবং পাবলিককে এডুকেট করতে হবে অ্যাবাউট হাউ ক্যান উই অ্যাভয়েড বার্ন ইনজুরি, এবং ইন্ট্রোডিউস করতে হবে ইফেক্টিভ লেজিসলেশন। আচ্ছা, এখন আসেন হলো বার্ন। আমরা এই বার্নের ক্ষেত্রে আমরা সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে যেটা পড়বো সেটা হলো স্কিন ইনজুরি। এখন বার্নের কারণে ইনহেলেশন ইনজুরি হতে পারে, ডিপ বার্নের কারণে এমনকি বোন পর্যন্ত
দেখা যায় ইনজুরি হতে পারে। বাট আমাদের মোস্ট কনসার্ন হলো স্কিন। কেন? কারণ হলো স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান, এবং এট দ্য সেম টাইম বার্নের কারণে সবচেয়ে বেশি যেটা এফেক্টেড হয় 99%, সেটা হলো আগে স্কিন। সো স্কিন এটা কমন। সো স্কিন সম্পর্কে আমাদের এই জন্য ডিটেলস জানতে হবে যে স্কিনের কোন কোন জায়গায় বার্ন ইনজুরি হলে আমরা সেটাকে কিভাবে ক্যালকুলেট করব, কতটুকু ডিপ ইনজুরি হলে সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, এবং এমনকি এগুলো যখন আমরা সার্জারি করব তখনও কিন্তু এই আমাদের এই ক্লাসিফিকেশনটা জানতে হবে যে এটা কি আপনার পার্শিয়াল থিকনেস বার্ন ছিল, ডিপ বার্ন ছিল, এটাকে আর্লি প্রেজেন্ট করছে, লেট প্রেজেন্ট করছে, কারণ এগুলোর উপর ডিপেন্ড করে আপনার সার্জারি গুলো এক একটার এক এক রকম হবে। আচ্ছা, প্রথম হচ্ছে ফাংশন অফ দ্য স্কিন। সো স্কিনের বেশ কিছু ফাংশন আছে, এর মধ্যে আমরা জানি যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো প্রোটেক্টিভ ফাংশন। সো এরা প্রোটেকশন করবে এবং ওয়াটার প্রুফিং ফ্রম ইউভি লাইট। দেন ইমিউনো রেসপন্স করতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট হলো থার্মোরেগুলেশন। আমরা জানি এখানে স্কিনে ভিটামিন ডি প্রোডাকশন এবং ফেসিলিটেট করবে মুভমেন্ট, সেন্সেশন এবং কসমেসিস পারপাস। সো কসমেসিস এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বার্নের পোস্ট বার্ন ইনজুরি যারা থাকে তাদের ক্ষেত্রে সার্জারি করার একটা অন্যতম প্রধান ইন্ডিকেশন হলো কসমেসিস। দেখা যায় সবই ঠিক আছে কিন্তু কসমেটিক পারপাসে করা লাগছে। সেন্সেশন লস হয় অথবা মুভমেন্ট দেখা যায় রেস্ট্রিক্টেড হয়ে যায়, যদি স্ট্রিকচার ফর্মেশন করে তাহলে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখা যায় যে বার্নের পোস্ট বার্ন ইনজুরির ক্ষেত্রে সার্জারি করতে হয়। এখন বার্নের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অর্গান সেটা হলো স্কিনের পরেই যে অর্গানটা আপনার বার্নের কারণে ইনজুরি হতে পারে এবং যেটার কারণে বেশিরভাগ পেশেন্ট মারা যাবে। হ্যাঁ, অর্থাৎ মেজর একটা গ্রুপ যাদের ইনহেলেশনাল ইনজুরি হবে, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম যাদের ইনভলভ হবে, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম পেশেন্টই দেখা যায় যে ট্রাকিয়া পুড়ে যাচ্ছে, অর্থাৎ রেসপিরেটরি ট্রাক পুড়ে যায়। তাদের এইসব পেশেন্টগুলো সাধারণত ম্যাক্সিমাম পেশেন্টই মারা যায়। সো আপনার যখনই আপনি বার্ন ইনজুরি অ্যাসেসমেন্ট করবেন যে তার কতটুকু বার্ন হয়েছে, এই জন্য আপনার রেসপিরেটরি সিস্টেম ইনজুরি হলো কিনা, ইনভলভমেন্ট আছে কিনা, এটা জানা খুবই জরুরি। সো আমরা দেখবো যে ওয়ার্নিং সাইন কি কি আছে যে রেসপিরেটরি সিস্টেমে যদি বার্ন হয়, তাহলে আমরা কি কি দেখে বুঝতে পারি। দেখেন, একটা জিনিস হলো যে তার বার্ন হতে পারে আমরা তার ফেস অথবা নেকের আশেপাশে হতে পারে, এই মুখের ভিতরে ব্লিস্টার হতে পারে। সো মুখের ভিতরে ব্লিস্টার হওয়া মানে হলো সে নিশ্চয়ই কোনো ওয়ার্ম অর হট লিকুইড কিছু হয়তো গিলে ফেলেছে, ডিগ্লুট করেছে। দেন হতে পারে সে পুরো একটা আগুন লেগেছে একটা বদ্ধ ঘরে, সে আটকায় ছিল, যার কারণে কার্বন ডাইঅক্সাইড বের হতে পারে নাই এবং সেটা ইনহেলেশন করছে, যার কারণে ইনহেলেশনাল ইনজুরি হয়েছে, রেসপিরেটরি ট্র্যাক পুড়ে গেছে। এমনকি আর কি কি দেখতে পারি, যদি তার ভয়েস চেঞ্জ হয় বা হর্সনেস হয়, তারপর যদি তার স্ট্রাইডর থাকে অথবা তার সিগিং অফ ফেস অথবা নেজাল হেয়ার, দেখা যায় তার ফেসিয়াল হেয়ার গুলো অথবা নেজাল হেয়ার গুলো যদি দেখা যায় যে পুড়ে যায়, তাহলে আমাদের বুঝতে হবে যে এগুলো ওয়ার্নিং সাইন, তাহলে রেসপিরেটরি ট্র্যাক ইনভলভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এখন বার্ন হওয়ার কারণে বডির অনেক মেটাবলিক পরিবর্তন হতে পারে, এটাকে বলা হয় মেটাবলিক পয়জন। এই মেটাবলিক পয়জনিংটা কিভাবে হবে, যে আপনার বার্ন হয়েছে কি কি মেটাবলিজম, যেমন ধরেন আপনার কার্বন ডাইঅক্সাইড দিয়ে পয়জনিং হচ্ছে, কার্বন মনোক্সাইড দিয়ে পয়জন হচ্ছে, সায়ানাইড দিয়ে হচ্ছে। সো এটাকে বলে মেটাবলিক পয়জনিং, তাহলে বার্নের কারণে ইন অ্যাসোসিয়েশন উইথ বার্ন। তাহলে এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা কার্বন মনোক্সাইড, যেটা পয়জন মোস্ট কমনলি ইমিডিয়েট কজ অফ ডেথ ফ্রম ফায়ার। এখানে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে যেগুলো আপনাদের পরীক্ষার জন্য মোটেও গুরুত্বপূর্ণ কিছু না। এখন কি করতে পারে, এটা ডিসরাপ্ট করবে। এই সাধারণত যেটা করে সেটা হলো যে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, উই নো দ্যাট যে কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন দুইটাই কার সাথে বাইন্ড করে হলো হিমোগ্লোবিনের সাথে। তাহলে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে এরা সেলের মেটাবলিজমটাকে মেনটেন করবে, কারণ কি সেলে অ্যারোবিক রেসপিরেশন হবে। এই অ্যারোবিক রেসপিরেশন হওয়ার জন্য আপনার অক্সিজেন লাগবে, অক্সিজেনের মাধ্যমে সেলের মধ্যে অ্যারোবিক একটা রেসপিরেশনের মাধ্যমে, তো অ্যারোবিক রেসপিরেশন মানে অক্সিজেন। সো অক্সিজেনের মাধ্যমে সেলের মধ্যে গ্লুকোজ কি হবে, গ্লুকোজ ভাঙবে, গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হবে এবং এখান থেকে এটিপি জেনারেশন হবে। সো এই যে পুরো প্রসেসটা হওয়ার জন্য কি লাগবে, অক্সিজেন লাগবে। কিন্তু বডিতে যদি অক্সিজেনের পরিবর্তে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড ইনহেল করেন, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড হ্যাভিং মোর অ্যাফিনিটি দেন অক্সিজেন টু বাইন্ড উইথ হিমোগ্লোবিন। সো কার্বন মনোক্সাইড কার সাথে বাইন্ড করবে, হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে। তখন তারা অক্সিজেন ক্যারি করতে পারবে না, যার কারণে যে অ্যারোবিক রেসপিরেশন সেটার হবে না, তখন অ্যানারোবিক রেসপিরেশন হবে। অ্যানারোবিক রেসপিরেশন যদি হয়, তো অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ ভেঙে গ্লুকোজ থেকে কি তৈরি হয়, উই নো দ্যাট, আমরা জানি অক্সিজেন যদি না থাকে তার অনুপস্থিতিতে গ্লুকোজ ঠিকই ভাঙবে, কিন্তু তার থেকে গ্লুকোজের এন্ড প্রোডাক্ট তখন কি হবে, তখন ল্যাকটেট তৈরি হবে, ল্যাকটেট। সো ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। ল্যাকটিক অ্যাসিডোসিস মানে হলো মেটাবলিক অ্যাসিডোসিস। সো মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে।
তাহলে সেটাই বলছে, তাহলে ট্রিটমেন্ট ফর কার্বন মনোক্সাইড পয়জনিং, আর্লি রিকগনিশন এবং থেরাপি উইথ হাই ফ্লো এবং হাই কনসেন্ট্রেশন অক্সিজেন, অর্থাৎ 100% অক্সিজেন দিতে হবে। আচ্ছা, বলছে যে ডেঞ্জার অফ স্মোক, হট গ্যাস অথবা স্ট্রিম ইনহেলেশন। দেখেন আমাদের একজন ডক্টর গত বছরের 2021 সালের শেষের দিকে একজন ডক্টর মারা গেছেন। সেটা হলো একজন মেল ডক্টর মারা গেছেন, ইয়াং মেল ডক্টর মারা গেছেন ডিউ টু স্ট্রিম ইনহেলেশন। ওই সময় কোভিড পিরিয়ড ছিল, অনেকেই স্ট্রিম ইনহেলেশন করেছেন। সো এই স্ট্রিম ইনহেলেশন করতে গিয়ে উনি ওনার ট্রাকিয়া ইঞ্জুরি হয়েছিল এবং ট্রাকিয়া পুড়ে গেছিল এবং আলটিমেটলি পেশেন্ট আইসিইউতে বেশ কিছুদিন ছিল, পরবর্তীতে উনি মারা গেছেন। সো সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট যে স্ট্রিম ইনহেলেশনের কারণে ট্রাকিয়া ইঞ্জুরি ফলোড বাই আলটিমেটলি ডেথ। সো এটা খুবই ডেঞ্জারাস। তাহলে বলছে যে হট গ্যাসেস ক্যান কজ সুপ্রাগ্লোটিক এয়ারওয়ে বার্ন এবং লেরিঞ্জিয়াল ইডিমা। দেখেন যে কোনো জায়গায় ইনজুরি যদি হয় তাহলে আমরা জানি ইনজুরিতে কি কি হবে। ইনজুরি মানে ইনফ্লামেশন আপনারা জানেন যে একুইট ইনফ্লামেশনে কি হবে, ভাস্কুলার পারমিয়েবিলিটি বাড়ে, কেমোস্ট্যাক্সিস হয়, ইডিমা হয়। তাহলে যদি সেখানে ইডিমা হয়, তাহলে ইডিমা হলে এই যে সুপ্রাগ্লোটিক এয়ারওয়েকে বার্ন হলো, লেরিঞ্জিয়াল ইডিমা হলো, তাহলে যদি এটা এই লেরিঞ্জিয়ালটা যদি এতটুকু হয় তাহলে এটা ফুলে কি হবে, এরকম বড় হয়ে যাবে। তাহলে কি হবে, এয়ারওয়েটা এখান দিয়ে কি হবে, অক্সিজেন ঢুকতো, তাহলে অক্সিজেন ঢুকতে পারবে না, তাহলে এয়ারওয়ে অবস্ট্রাকশন হবে। সো দিস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার এই জন্য যাদের দেখবেন যে যেসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা সাসপেক্ট করতেছি অথবা ডেঞ্জার সাইন দেখতেছি যে যাদের ইনহেলেশনাল ইঞ্জুরি হয়েছে অথবা ট্রাকি ইঞ্জুরি হয়েছে, রেসপিরেটরি ইঞ্জুরি হয়েছে, আমরা চেষ্টা করি অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে ইনটিউবেট করে দেওয়া। আর দেরি করে যদি আসে তাহলে আমরা ট্রাকিস্টুমে করে দিই। তাহলে কারণ কি, কারণ হলো যে ইনটিউবেট করার এইটাই কারণ যে কিছুক্ষণের মধ্যেই তার ইডিমা ডেভেলপ করবে, এয়ারওয়ে অবস্ট্রাকশন হবে, তখন আমরা চাইলেও ইনটিউবেট করতে পারবো না, এই জন্য ইনটিউবেট করে দেওয়া হয় লাইফ সেভিং পারপাস। দেন বলছে যে স্ট্রিম, যদি ইনহেলেটেড স্ট্রিম, এটা কি করতে পারে, এটা হলো সাবগ্লোটিক বার্ন করতে পারে। তাহলে ইনহেলেটেড হট গ্যাস কি করবে, সুপ্রাগ্লোটিক। ইনহেলেটেড স্ট্রিম করবে সাবগ্লোটিক এবং লস অফ রেসপিরেটরি এপিথেলিয়াম। ইনহেলেটেড স্মোক কি করতে পারে, এটা কেমিক্যাল নিউমোনাইটিস করতে পারে, রেসপিরেটরি ফেলিওর করতে পারে। ইনহেলেটেড পয়জন কি করতে পারে, যেমন কার্বন মনোক্সাইড, এরা কি করবে, মেটাবলিক পয়জনিং করবে, এটা তো বললাম অলরেডি কিভাবে করবে। আর ফুড থিকনেস টু দ্য চেস্ট ক্যান কজ মেকানিক্যাল ব্লকেজ অফ রিব মুভমেন্ট। রিবের মুভমেন্ট যদি লস হয়, আমরা জানি যে এখানে ওই যে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট থাকে, অর্থাৎ চেস্টের যে মুভমেন্ট, সেই চেস্টের যদি মুভমেন্ট না থাকে তাহলে কি হবে, পেশেন্ট রেসপিরেশন নিতে পারবে না, অক্সিজেন যাবে না, রেসপিরেটরি ফেলিওর হবে, পেশেন্ট মারা যাবে। তাহলে প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। তাহলে শক রিয়েকশন আফটার বার্নের পরে শক হতে পারে। বলছে বার্ন কি করতে পারে, একটা ইনফ্লামেটরি রিয়েকশন করে, এরা ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায়, ওয়াটার সলিউট এবং প্রোটিনগুলো কি করবে, এরা ইন্টারসেল থেকে এক্সট্রা সেলুলার স্পেসে যাবে। ইন্টারসেল থেকে যদি এক্সট্রা সেলুলার স্পেসে যায়, ইন্টারসেলুলার ডিহাইড্রেশন হবে এবং ফ্লুইডগুলো ইভাপোরেট হয়ে বের হয়ে যাবে। কারণ কি, স্কিন নাই, যেহেতু স্কিন লস হয়েছে, সো যদি ফ্লুইড বের হয়ে যায় তার মানে কি হবে, সে ডিহাইড্রেটেড হবে, হাইপোভলিমিয়া হবে। তাহলে ভলিউম অফ ফ্লুইড লস ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ বার্ন। যত পার্সেন্ট অফ বার্ন বাড়বে তত ফ্লুইড লস বাড়বে। বলছে যে 50%-এর উপরে যদি সারফেস এরিয়া ইনভলভ করে তাহলে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ফ্লুইড রিসাসিটেশন মাস্ট নিডেড। ইমিউনো সিস্টেম এবং ইনফেকশন, সেল মিডিয়েটেড ইমিউনিটি সিগনিফিকেন্টলি রিডিউস, শুধু এই কথাটা মনে রাখেন তাহলেই হবে। বার্নের পেশেন্টদের এরা হলো সুপারভেন ফর ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজম দ্বারা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এই ধরনের পেশেন্টদেরকে আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে কাভারেজ রাখতে হয়। আচ্ছা, ইন্টেস্টাইনাল কি কি চেঞ্জেস হবে, দেখেন যদি ফ্লুইড লস হয় বডির প্রত্যেকটা অর্গানই কি হবে, ডিপ্রাইভ হবে। কারণ ফ্লুইড লস হওয়া মানে হলো যে বডিতে ফ্লুইড নাই, ব্লাড নাই, ফ্লুইড লস হচ্ছে, প্রোটিন লস হচ্ছে, প্লাজমা লস হচ্ছে, ফ্লুইড আরো বের হয়ে যাইতেছে। তার মানে হলো আলটিমেটলি একটা ডিপ্রাইভেশন অফ দ্য ভলিউম। তাহলে ভলিউম যদি ডিপ্রাইভ হয় তাহলে সব জায়গার ভলিউম তো ডিপ্রাইভ হবে, তাহলে ইন্টেস্টাইনের ভলিউম ডিপ্রাইভ হবে না। ইন্টেস্টাইনের ভিতরে যে ব্লাড সাপ্লাই গুলো হচ্ছে, আমরা জানি যে মেজেন্টারিক ভেসেল গুলো, সুপার মেজেন্টারিক আর্টারি, ইনফ্রা মেজেন্টারিক আর্টারি দিয়ে যে ব্লাড গুলো যাচ্ছে, সো এই ভেসেল গুলোতে ব্লাড কম যাবে, তাহলে ইন্টেস্টাইনের ভিতরে ব্লাড কম যাবে। ইন্টেস্টাইনে আমরা জানি যে ইন্টেস্টাইনের মধ্যে
খাদ্য, সে খাবার খাচ্ছে, তাহলে খাবার যখন ডাইজেস্টেড হয়ে ইন্টেস্টাইনে আসবে, সেখান থেকে নিউট্রিয়েন্টটা যাবে কিসের মাধ্যমে? এই নিউট্রিশনটা যাবে কিন্তু এই ব্লাডের মাধ্যমে সার্কুলেট হয়ে লিভার হয়ে, হার্ট হয়ে, বডিতে বিভিন্ন অর্গানে ডিস্ট্রিবিউটেড হবে। কিন্তু যদি ইন্টেস্টাইনের মধ্যে যে ভেসেলগুলো আসার কথা ছিল, এটা ধরে নেই ইন্টেস্টাইনের মধ্যে যে ভেসেলগুলো আসার কথা ছিল এবং তারা ব্লাড ক্যারি করে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই ব্লাডগুলো, নিউট্রিশনগুলো ক্যারি করে নিয়ে যাওয়ার কথা, সেখানে তো ব্লাড নাই। সো ব্লাড যদি না থাকে তাহলে সে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন নিতে পারবে না। তাহলে এই ইন্টেস্টাইনের কি কি পরিবর্তন হবে? হিউজ চেঞ্জেস হবে, অনেক চেঞ্জেস হবে। একটা হলো ইন্টেস্টাইনের মোটালিটি কমে যাবে, ইন্টেস্টাইনগুলো ইস্কেমিক হয়ে যেতে পারে। তাহলে কি বলবে? যে বলছে যে একটা হলো রিডিউস গাট মোটালিটি, প্রিভেন্ট করবে অ্যাবজর্পশন অফ ফুড, ফেলোর অফ এন্টেরাল ফিডিং, মুখে খেতে পারছে না, ইন পেশেন্ট উইথ এ লার্জ বার্ন, এবং তাদের ক্ষেত্রে লাইফ থ্রেটিং কমপ্লিকেশন হয়। সেজন্য এইসব পেশেন্টদের ক্ষেত্রে প্যারেন্টাল নিউট্রিশন ইজ ম্যান্ডেটরি। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনার ইন্টেস্টাইনাল মোবিলিটি যদি কমে যায়, এদের যদি পেরিস্টালটিক মুভমেন্ট কমে যায়, তাহলে কি হবে? এদের ভিতরে যে ব্যাকটেরিয়া ফার্মেন্টেড করে, এরা ট্রান্সলোকেশন হয়ে এরা স্প্রেড করে যাবে, ইন্টেস্টাইন থেকে বের হয়ে এরা পেরিটোনিয়ামে আসবে। সো পেরিটোনাইটিস ডেভেলপ করবে, মানে মরার উপর খাড়ার গাছ যেটাকে বলা হয়। ওকে, ইমিডিয়েট কেয়ার কি কি? ইমিডিয়েট কেয়ার দুই রকম। এখানে প্রথম না, ইমিডিয়েট কেয়ার ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে আপনি পেশেন্টের দুই রকম বলতে, একটা পেশেন্টের আপনি যখন ইনজুরি হলো, হসপিটালে নেওয়ার আগে আপনি কি কি করে তাকে হসপিটালে নেবেন, অর্থাৎ ইমিডিয়েটলি এট দ্য প্লেস অফ ইনজুরি তাকে আপনি কি কি করতে পারেন, এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে তারপর আর্জেন্ট কি কি ম্যানেজমেন্ট করতে পারেন। তাহলে ইমিডিয়েট কেয়ার অফ বার্ন, একটা হলো প্রি হসপিটাল কেয়ার। এর মধ্যে আপনি সবার আগে যে রেস্কিউ আর সেফটি, যিনি সেভ করতে যাচ্ছে, যেমন ধরেন কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসের লোকরা যাচ্ছে, সো তাদের সেফটি এনশিওর করতে হবে। বার্নিং যে প্রসেস, এটাকে আগে বন্ধ করতে হবে, অর্থাৎ একটা জিনিস দিয়ে বার্ন হচ্ছে সেটাকে আগে বন্ধ করতে হবে, যেটাতে বার্ন হচ্ছে বন্ধ করতে হবে। দেন আপনার দেখতে হবে যে পেশেন্টের কোন কোন জায়গায় ইনজুরি হয়েছে। পেশেন্টের যেমন ধরেন বলছি স্ট্যান্ডার্ড এবিসি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এগুলো চেক করতে হবে। পেশেন্টের অন্য কোনো এরিয়াতে ইনজুরি হয়েছে কিনা সেটার সাথে সাথে চেক করতে হবে। দেন ইমিডিয়েটলি পেশেন্টের কি করতে হবে? বার্ন যে উনটাকে, সেটাকে কুলিং করতে হবে। তাহলে কুলিং কিভাবে করতে পারি? কুলিং এর সবচেয়ে সহজ উপায় হলো কি? সেটা হলো পানি। তাহলে যত সম্ভব আপনি চেষ্টা করবেন সেই এরিয়াতে পানি দেওয়ার। তাহলে এটা বলছে যে কুলিং শুড অকার ইন এ মিনিমাম 20 মিনিট এবং ইফেক্টিভ আপ টু 1 আওয়ার আফটার দ্য বার্ন ইনজুরি। কিছু এক্সেপশনাল বিষয় আছে, সেটা ডিফারেন্ট ইস্যু, সো এখানে এক্সেপশনাল বিষয়ের কথা বলে নেই। দেন হলো অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিবেন, পেশেন্টের যে এরিয়াতে বার্ন হয়েছে সেটাকে একটু ইরিভেট করে রাখবেন, এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যানালজেসিয়া দিবেন। অ্যানালজেসিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি সিভিয়ার পেইনফুল এটা। দেন হলো হসপিটাল কেয়ার। হসপিটালে যখন নেবেন তখন ওই যে আমরা ট্রমা চ্যাপ্টারে পড়েছিলাম এটিএলএস প্রোটোকল, সেই এটিএলএস প্রোটোকল ফলো করবেন। ওকে, এখন মেজর ডিটারমিনেন্ট আউটকাম অফ বার্নের আউটকামটা কিসের উপর নির্ভর করে? একটা হলো কত পার্সেন্ট এরিয়া ইনজুর হলো, সেটা কত পার্সেন্ট এরিয়া ইনজুরি হলো। দেন এটা ডেপথ কতটুকু, ফুল থিকনেস, পার্শিয়াল থিকনেস, ডিপ ডার্মাল বার্ন, সাবকিউটেনাস পর্যন্ত ইনভলভ হয়েছে, নাকি বোন পর্যন্ত ইনভলভমেন্ট হয়ে গেছে, তার কোনো ইনহেলেশনাল ইনজুরি আছে কিনা, এবং পেশেন্টের বয়স, সে এক্সট্রিম অফ এজ কিনা, অনেক অল্প বয়স নাকি বেশি বয়স। অল্প বয়সে হলে তার অ্যাসেসমেন্ট একভাবে হবে, এবং যদি অ্যাডাল্ট হয় তাহলে অ্যাসেসমেন্ট আরেক রকম হবে। তার কোনো কোমরবিডিটি আছে কিনা। এখন ক্রাইটেরিয়া ফর একুইট অ্যাডমিশন, এখন বার্নের পেশেন্ট আপনি কখন এডমিশন করবেন? দেখেন, প্রথম কথা হলো যেই পেশেন্টের এয়ারওয়ে ইনহেলেশন ইনজুরি আছে, তার যত পার্সেন্টই বার্ন হোক না কেন, তাকে এডমিট করতে হবে। যেই পেশেন্টদের ফ্লুইড রিসাসিটেশন লাগবে, কার ফ্লুইড রিসাসিটেশন লাগবে? যার 15% অথবা এর বেশি বার্ন হয়েছে, তারই ফ্লুইড রিসাসিটেশন ম্যান্ডেটরি। দেন হলো যেই পেশেন্টের বার্নের পেশেন্টগুলোকে আপনার সার্জারি করতে হবে। যদি পেশেন্টের এনি সিগনিফিকেন্স টু দ্য হ্যান্ড, ফেস, ফিট অর পেরিনিয়াম, পেশেন্ট যদি কোনো সাইকিয়াট্রিক অর সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা পেশেন্টের বলছে যে ইনঅ্যাডভাইজেবল টু সেন্ড দেম হোম, আপনি বাসায় পাঠাতে পারছেন না, এরকম। এনি সাসপিশন অফ নন অ্যাক্সিডেন্টালি যদি কোনো ইনজুরি হয়, এবং এক্সট্রিম অফ এজ যদি হয়, অ্যাসোসিয়েটেড কোনো পটেনশিয়াল সিকুয়েলি, যেমন ইনক্লুড হাই টেনশন, ইলেকট্রিক্যাল বার্ন যদি হয়, অথবা হাইড্রোফ্লোরিক অ্যাসিড বার্ন যদি হয়, তাদেরকে হসপিটাল ভর্তি ম্যান্ডেটরি। এখন বলছে যে রিকগনাইজ করবেন পটেনশিয়ালি বার্ন এয়ারওয়ে কিভাবে? প্রথম কথা হলো একটা হিস্ট্রি। সে বলতেছে যে আমি একটা বদ্ধ করে আটকে গেছিলাম, সেখানে আগুন লেগে গেছে, আমি বের হতে পারি নাই, তাহলে ইনহেলেশনাল ইনজুরি হওয়ার সম্ভাবনা 99%। দেন বলছে যে তার বার্ন হয়েছে কোথায়, তার প্যালেট দেখলেন, ওরালি দেখলেন, যে ওরাল এক্সামিন করে তার হার্টের সব প্যালেট দেখলেন, তার নেজাল মিউকাস দেখলেন, তার নেজাল মিউকাস লস অফ হেয়ার ইন দ্য নোজ, তাহলে তার ইনহেলেশন ইনজুরি হয়েছে। যদি দেখা যায় ডিপ বার্ন অ্যারাউন্ড দ্য মাউথ এন্ড নেক, অথবা হর্সনেস অর চেঞ্জ অফ ভয়েস,
ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ দ্য, যেটা বললাম অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি ইন্টিউবেট করে দিবেন, কারণ হলো সোয়েলিং হয়ে গেলে ইন্টিউবেশন ইজ ভেরি ডিফিকাল্ট। আর যদি সেটা সম্ভব না হয়, দেরি করে আসে, তাহলে কি করে থাইরয়েডেক্টমি করে দিবেন। আচ্ছা, ইনহেলেশনাল ইনজুরি বলছে যে যে ব্যক্তি একটা বদ্ধ রুমে আটকে গেছে, তার হবে অন্যান্য সাইন কি হতে পারে। যদি দেখেন যে সুট ইন দ্য নোজ, সুট ইন দ্য নোজ মানে কি? সুট ইন দ্য নোজ মানে হলো পেশেন্টের দেখবেন যে নাকের সামনে কালো রঙের যে আপনার গাড়ির যে ধোঁয়া, হ্যাঁ, সেটা যে কালো যে রঙের যে একটা স্টেইন, সে যদি নোজের এখানে দেখেন যে এটাই মানে সুট, অর্থাৎ নোজের এখানে একটা কালো রঙের একটা স্টেইন হয়ে আছে, তাহলে বুঝতে হবে যে তার এখানে ইনজুরি হয়েছে। এবং যদি চেস্ট এক্সরে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে যদি প্যাচি কোনো কনসালটেশন পান। ক্লিনিক্যাল ফিচার কি কি পাবেন? একটা হলো পেশেন্টের প্রোগ্রেসিভ রেসপিরেটরি ইফোর্ট বাড়তে থাকবে, কষ্ট হচ্ছে তার নিতে, রেটও বাড়তে থাকবে, পালস বাড়বে, অ্যাংজাইটি বাড়বে, কনফিউশন হবে, স্যাচুরেশন কমে যাবে। এবং এই সিমটমগুলো দেখা যাচ্ছে যে মে নট বি অ্যাপারেন্ট ইমিডিয়েটলি, সাথে সাথে নাও পেতে পারেন, এমনকি 24 ঘন্টা থেকে 5 দিনও পর্যন্ত লাগতে পারে এগুলো ডেভেলপ করতে। তাহলে কি দিবেন? ফিজিওথেরাপি দেই আমরা। ফিজিওথেরাপি চেস্টের এক্সপান্সিবিলিটি বাড়ানোর জন্য আমরা চেস্ট ফিজিওথেরাপি দেই, যেমন থ্রিবল স্পাইরোমিটার দিতে পারি, যেটা মেডিসাইজার বলা হয়, অথবা পেশেন্টের ব্যাকে আমরা অনেক সময় স্ল্যাপিং করি, স্ল্যাপ দিই। সো এগুলো ফিজিওথেরাপি। নেবুলাইজ করতে হবে। ওয়ার্ম হিউমিফাইড অক্সিজেন আর অলসো ইউজফুল। তারপর যদি স্যাচুরেশন ডিটেরিয়েট করে, তাহলে আপনি কি করবেন? তাহলে পেশেন্টের পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিবেন, বাইপেপ সিপেপ এগুলো ভেন্টিলেশন দিবেন। এটাতে যদি না হয়, তাহলে ইন্টিউবেশন করতে হবে। দ্যাটস ইট। অনেক সময় হ্যাপারিং নেবুলাইজেশন করা হয়। ওকে, মেটাবলিক পয়জনিং এর যেটা অলরেডি আমি মেটাবলিক পয়জনিং সম্পর্কে আলোচনা করছি। এর মধ্যে মডার্ন ট্রিটমেন্ট যদি সায়ানাইড পয়জনিং হয়, তাহলে ইনভলভ কি দিতে হবে? সেটা হলো ভিটামিন B12 দিতে হবে। কারণ কি? যেটা
ওকে, আমাদের মনে হয় মাঝখানে লাইভটা কেটে গেছিল, সো আমি এক্সট্রিমলি সরি। আসলে আমিও খেয়াল করিনি, তো যার খেয়াল করার কথা সে হয়তো খেয়াল করতে পারেনি। ওকে, আরও কয়েকটা ক্লাস চলছিল সেজন্য হয়তো। ওকে, এই মিসকমিউনিকেশনের জন্য একান্তই দুঃখিত। আসলে আমি অনেক দূর চলে গেছিলাম, আমি পুরো বার্নের চ্যাপ্টার শেষ করে আমি পরে যখন নেক্সট চ্যাপ্টারে প্রায় অনেকখানি যাওয়ার পরে বুঝতে পারছি যে আসলে ক্লাস হচ্ছে না, সো আমি ডিসকানেক্টেড হয়ে গেছি। সো এক্সট্রিমলি সরি, যার কারণে এখানে দাগানো দেখতেছেন, কারণ আমি এগুলো পড়াইছি। আচ্ছা, যাই হোক, এখন আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হলো আপনাদের ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ বার্ন পর্যন্ত আমরা আসছিলাম, হসপিটাল কেয়ার। সো আমি এখানে শর্ট করেই বলবো, আশা করি আপনাদের সমস্যা হবে না বুঝতে কোনো কিছুতে। যেটা আপনাদের সবচেয়ে বোঝার বিষয় সেটা আমি চেষ্টা করবো আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করবো। ওকে, আচ্ছা, প্রি হসপিটাল পেশেন্ট মানে হলো পেশেন্টরা আপনি যখনই পেশেন্ট অ্যাট দ্য প্লেস অফ ইঞ্জুরি, যে এরিয়াতে পেশেন্ট বার্ন হবে, থার্মাল ইঞ্জুরি হবে, সেই এরিয়াতে আপনি পেশেন্টকে কীভাবে রিসাসিটেট করবেন এবং পরবর্তী পেশেন্টকে যখন হসপিটালে নেবেন আর্জেন্টলি পেশেন্টকে কী ম্যানেজ করবেন। তাহলে প্রি হসপিটাল অথবা হসপিটালে যাওয়ার আগে পেশেন্টের রেস্কিউ, যিনি আপনার যেমন ধরুন যে এরিয়াতে আগুন লাগে সেখানে আমরা ফায়ার সার্ভিসের যে লোকরা যায় তাদের সেফটি আগে আপনি এনশিওর করতে হবে। সো এনশিওর করতে হবে রেস্কিউর সেফটি, বার্নিং যে প্রসেসটা যেটা চলতেছিল সেটাকে বন্ধ করতে হবে, এবং অন্যান্য কোনো এরিয়াতে কোনো ইঞ্জুরি আছে কিনা পেশেন্ট এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন যেটা আপনি ওই সময় মেজার নিতে পারবেন সেটা চেক করবেন, এবং যত সম্ভব আপনি বার্ন উন্ডটাকে কুলিং করবেন। আমরা বলি হলো আপ টু 20 মিনিট থেকে আপ টু 1 আওয়ার পর্যন্ত বার্ন এরিয়া, যেমন টেপিড একদম আমরা ওয়াটার দিয়ে আমরা চেষ্টা করি যে ওটাকে কুলিং করার। তাহলে এতে কি হবে যে ডিপ বার্ন হওয়া থেকে অ্যাটলিস্ট প্রিভেন্ট করবে, এবং আমরা ওখান থেকে চেষ্টা করবো যে যতটুকু সম্ভব অক্সিজেন দেওয়ার, যে এরিয়াতে ইঞ্জুরি হবে সেটা এলিভেট করে রাখবো এবং প্রপার এনার্জিসে দিব। হসপিটালে গেলে আমরা এটিএলএস প্রোটোকল ফলো করবো, আপনারা এটিএলএস প্রোটোকল সম্পর্কে আগে থেকেই জানেন। মেজর ডিটারমিনেন্ট কি দেখে আপনি বুঝতে পারবেন যে বার্নের আউটকাম কিরকম হবে। ইম্পর্টেন্ট হলো, আমি খুব বিশ্রীভাবে দাগানো হয়ে গেছে, এই জন্য আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে। মেজর ডিটারমিনেন্ট কি? মেজর ডিটারমিনেন্ট হলো যেটা, সেটা হলো যে মেজর ডিটারমিনেন্ট হলো আউটকাম কি দেখে বুঝবে আউটকাম কিরকম। একটা হলো পার্সেন্টেজ, কত পার্সেন্ট বার্ন এরিয়া ইনভলভ হয়েছে, এটা ডেপথ কতটুকু, অর্থাৎ পার্শিয়াল থিকনেস, ফুল থিকনেস, নাকি ডিপ বার্ন কিরকম হলো, ইনহেলেশনের কোনো ইঞ্জুরি আছে কিনা, এবং এজ বা কোমরবিডিটি অফ দ্য পেশেন্টের বয়স কিরকম, সে এক্সট্রিম অফ এজে কিনা, কোন ক্রাইটেরিয়া দেখে আপনি মনে করবেন পেশেন্টকে আপনি হসপিটাল করবেন। যদি 15% বেশি দেখেন অ্যাডাল্ট, এবং যদি এক্সট্রিম অফ এজে যদি 10% বেশি দেখেন যে বার্ন এরিয়া ইঞ্জুরি হয়েছে, তাহলে আপনি এডমিট করবেন। যদি দেখেন যে তার ইনহেলেশন ইঞ্জুরি আছে, নো ডাউট যে ইনহেলেশন ইঞ্জুরি আছে, আপনার কোনো দিকে কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই, আপনি এডমিট করে দিবেন। যদি সার্জারি মনে হয় তাহলে ইঞ্জুরি করবেন। যদি হ্যান্ড, ফেস, ফিট, পেরিনিয়াম কোনো সেন্সিটিভ এরিয়াতে ইঞ্জুরি হয় তাহলে আপনি এডমিট করবেন। যদি এরকম হয় যে তাকে বাসায় গিয়ে তাকে দেখার মতো এরকম কোনো লোক নাই, তাহলে আপনি নন অ্যাক্সিডেন্টাল যদি হয় তাহলে এডমিট, এক্সট্রিম অফ এজ যদি হয়, ইলেকট্রিক্যাল বার্ন যদি হয় তাহলে এডমিট করে দিবেন। আসেন এবার যে এয়ারও যদি ইঞ্জুরি হয়, তাহলে এয়ারও ইঞ্জুরি হলে কিভাবে বুঝবো? ওই যে এর আগে আমরা আলোচনা করছিলাম, বলছিলাম যদি তাই সে কোনো একটা সে হিস্ট্রিটা এরকম সে কোনো একটা বদ্ধ করে আটকে ছিল এবং সেখানে আগুন লাগছে, তার মানে স্মোক ইঞ্জুরি, ইনহেলেশন ইঞ্জুরি, তাহলে বুঝতে হবে এয়ারও ইঞ্জুরি হয়েছে। তার হার্ট প্লেট, সফট প্লেটে ইঞ্জুরি আছে, তার নেজাল মিউকোসাতে ভ্যাকসিন ইঞ্জুরি আছে, অথবা তার নাকের যে হেয়ার সেটা যদি লস হয় তাহলে বুঝতে হবে ইঞ্জুরি হয়েছে। তারপর হর্সনেস অফ ভয়েস যদি হয়, স্ট্রাইডর যদি হয়, তাহলে যত মাউথ মানে যদি ব্লিস্টারিং পাওয়া যায় তাহলে বুঝতে হবে তার এয়ারও ইঞ্জুরি হয়েছে। এখন আসবেন হলো যে তাকে ইনিশিয়ালি আপনি কি কি মেজার নেবেন। ইনিশিয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো একটা যেই পেশেন্টের ইনহেলেশন ইঞ্জুরি আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তাকে রেসপিরেশন এস্টাবলিশ করা। রেসপিরেশন এস্টাবলিশ করার জন্য সবচেয়ে আপনার জন্য রিলায়েবল যেটা সেটা হলো ইনটিউবেট করে দেওয়া। কারণ হলো কি, যত দেরিতে করবেন ইনটিউবেশন তত মনে রাখবেন যে সুপারগ্লোটিক ইঞ্জুরি হয়, ট্রাকিয়াল ইঞ্জুরি হয়, সোয়েলিং ইঞ্জুরি হওয়ার সাথে সাথে আমরা জানি একুইট ইনফ্লামেটরি রিঅ্যাকশন হিসেবে সেখানে কি হবে, ইডিমা ডেভেলপ করবে, সোয়েলিং হবে, আপনার ডিফিকাল্ট ইনটিউবেশন হয়ে যাবে, ইনটিউবেট করতে পারবে না, তখন ট্রাকিস্টমি করতে হবে অথবা ক্রিকোথাইরয়েডেক্টমি করতে হবে। সো এটা যাতে না করা লাগে সেজন্য আপনি ইনটিউবেট করবেন। আচ্ছা, এবার আসলে হলো ব্রিদিং বা ইনহেলেশন ইঞ্জুরি। ইনহেলেশন ইঞ্জুরি যখন হবে তখন আপনি কিভাবে দেখবেন যে দেখেন যে কিভাবে বুঝতে পারবে ইনহেলেশন ইঞ্জুরি হলে। একটা হলো যে আমরা একটু আগে যেগুলো বললাম এই সাইনগুলো থাকবে, অথবা সোর্ট থাকবে। সোর্ট মানে হলো যে নাকের সামনের দিকে অর্থাৎ কালো ধোঁয়া থাকলে, অথবা যেমন ধরুন গাড়ির কালো ধোঁয়া যেখানে পড়ে সেখানে একটা কালো একটা স্টেইন হয়, এরকম নাকের সামনে দেখবেন স্টেইন হয়ে আছে। অথবা পেশেন্টের কি হতে পারে,
পেশেন্টের ইনজুরি হওয়ার কারণে কিছু সাইন সিম্পটম ডেভেলপ করবে, পেশেন্টের রেসপিরেটরি ইফোর্ট বাড়বে, রেট বাড়বে, পালস, অ্যাংজাইটি, কনফিউশন, স্যাচুরেশন কমে যাবে এবং এটা ইমিডিয়েটলি হতে পারে সিমটমগুলো, এমনকি 24 ঘন্টা থেকে অনেক সময় 5 দিনও সময় লাগতে পারে। আপনি কি করবেন, পেশেন্টের ফিজিওথেরাপি দিবেন, মেডিসাইজার ইউজ করতে বলবেন, পেশেন্ট নেবুলাইজার ইউজ করবেন, ওয়ার্ম হিউমিড অক্সিজেন ইউজ করবে, কন্টিনিউয়াসলি পেশেন্টের একটা ইন্টারমিডিয়েট পজিটিভ প্রেশার লাগতে পারে, এমনকি ইনটিউবেশন করা লাগতে পারে। পজিটিভ প্রেশার অনেক সময় আমরা সিপেপ, বাইপেপ এগুলো ইউজ করি। মেটাবলিক পয়জনিং সম্পর্কে আমি অলরেডি বলছি। মেটাবলিক পয়জনিং এর যেটা ইম্পর্টেন্ট এখানে বলছে যে সায়ানাইড পয়জনিং যদি হয় তাহলে আমরা কি দিব, আমরা আইভি অ্যাডমিনিস্ট্রেশন করবো ভিটামিন বি12। ভিটামিন বি12 এর একটা নাম কি, সায়ানোকোবালামিন। সায়ানাইড এর সাথে হাইড্রোক্সিকোবালামিন, সায়ানাইড এর সাথে একত্রিত হয়ে সায়ানোকোবালামিন হয়ে যাবে। এই সায়ানাইড তখন, এই সায়ানোকোবালামিন যখন হবে বাইন্ড করে, সায়ানোকোবালামিনটা হলো ওয়াটার সলিউবল, বডি থেকে ইউরিন হয়ে বের হয়ে চলে যাবে। সো সায়ানাইড পয়জনিং থেকে বাঁচবে। এখন আসেন হলো কিভাবে বার্ন ইনজুরি মেজার করবেন। মেজারমেন্টের সবচেয়ে রিলায়েবল উপায় সেটা হলো রুল অফ 9। সো আপনারা সবাই রুল অফ 9 সম্পর্কে জানেন। আপার লিম্ব দুইটাই 9%, লোয়ার লিম্বগুলো 18% করে, আর হলো ব্যাকের সামনের ব্যাক অর্থাৎ চেস্ট 9%, অ্যাবডোমেন 9%, আর পিছনে আপার লোয়ার ব্যাক হলো 18%। অ্যারাউন্ড দ্য পেরিনেম বা জেনিটালিয়া সেটা হলো 1%, টোটাল হলো 100%। তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, বাচ্চাদের ক্ষেত্রে এইভাবে মেজার করি না। বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু হেড সার্কামফারেন্সিয়াল বেশি, সেই জন্য হেডে আমরা ধরবো হলো কত পার্সেন্ট, 18%, আর লোয়ার লিম্ব হলো 13.5%। আচ্ছা, এবার আসেন হলো বার্ন এরিয়া যে আমরা অ্যাসেস করলাম, তাহলে এখন আমরা দেখবো হলো যে এই যে বার্ন হলো সেটা স্কেলড হোক বা ফ্যাট বার্ন হোক, অ্যাসিড বার্ন হোক, তাহলে কি কি হতে পারে। যদি স্কেলড হয় তাহলে সুপারফিশিয়াল বার্ন হতে পারে। ফার্স্ট এড হলো এক্ষেত্রে খুব ভালো, যদি আপনি ইজিলি পেশেন্টকে আর্লি ম্যানেজ করেন তাহলে প্রগনোসিস ভালো। ফ্যাট বার্ন যদি হয় তাহলে ডিপ ডার্মাল ফুল থিকনেস বার্ন হবে। ফ্লেম দিয়ে যদি হয় তাহলে ডিপ ডার্মাল ফুল থিকনেস। অ্যালকালাই দিয়ে হলে সেক্ষেত্রে ফুল থিকনেস হতে পারে। অ্যাসিড দিয়ে উইক যদি হয় অ্যাসিডটা তাহলে সুপারফিশিয়াল হবে, আর যদি এটা স্ট্রং অ্যাসিড হয় তাহলে এটা ডিপ বার্ন হবে। আসেন সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস, ডিপ পার্শিয়াল থিকনেস এবং ফুল থিকনেস বার্ন। সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস যে বার্ন সেটা বলছে যে এটা সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস মানে হলো যে এখানে ইপিডার্মিস যাবে, কিন্তু নট বিলো দা ডার্মিসের দুইটা লেয়ার, একটা হলো পেপিলারি আর রেটিকুলার। সো পেপিলারি লেয়ারটা ক্রস করে যাবে না, তাহলে এটা হলো সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস। তাহলে সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেসের ক্যারেক্টারিস্টিক্স কি, এখানে ব্লিস্টার হবে, ফসকা পড়বে, এখানে ইপিডার্মিসটা লস হবে। 36 ঘন্টা পর্যন্ত কি হতে পারে, এখানে পিঙ্ক হবে, ময়েস্ট হবে এবং এক্সুডেট ফ্লুইড পাওয়া যেতে পারে আপ টু 36 আওয়ার্স। আর এখানে বলছে যে ক্যাপিলারির যে রিটার্নটা এটা হলো আর্লি ভিজিবল, অর্থাৎ আপনি আঙ্গুল দিয়ে যদি চাপ দেন তাহলে ব্লাড সরে গেল, আবার ছেড়ে দিলে আবার ব্লাড চলে আসবে। ক্যাপিলারি রিফিলটা ভালো। পিন যদি এখানে সেন্সেশন লস হয় না, নর্মাল থাকে। আবার হিলিং যখন হবে তখন একটা রেসিডুয়াল, একটা স্কারিং সাধারণত থাকে না। ডিপ ডার্মাল যখন বা ডিপ পার্শিয়াল থিকনেস যখন হবে তখন বলছে যে এখানে ডিপার টু দ্য রেটিকুলার ডার্মিস, আর ইপিডার্মিসটা কমপ্লিট লস হয়ে যাবে। কালারটা কি হবে, কালারটা চেঞ্জ হবে, ডাজ নট ব্লেঞ্চ উইথ প্রেশার। প্রেশার যদি দেন তাহলে ব্লেঞ্চিং হবে না, অর্থাৎ ক্যাপিলারি রিফিলিংটা এটা কমে যাবে এক্সামিনেশন ফিঙ্গার দিয়ে যদি আপনি করেন। ওকে, 2 নম্বর সেন্সেশন এখানে কি হবে, একটু লস হবে বা হাইপো অ্যানেস্থেসিয়া হবে, বা অ্যানেস্থেসিয়া কিছুটা কমবে, অ্যানেস্থেসিয়া হবে, তবে ফুল অ্যানেস্থেটিক হবে না। 3 সপ্তাহের মতো লাগতে পারে সাধারণত এই ধরনের বার্নগুলো হিল হতে, এবং এখানে একটা স্কার তৈরি হবে, হাইপারটোনিক স্কার। বলছে যে বার্ন যদি হয় আপনি কি দেখবেন, কিভাবে আপনি বুঝবেন কিরকম বার্ন। বার্ন হলো দেখলেন যে ইপিডার্মিসের ইন্টিগ্রিটি লস হয়েছে কি হয়নি। যদি না হয় তাহলে ইপিডার্মাল শুধুমাত্র একটু ইঞ্জুরি হয়েছে। যদি না হয় তাহলে যদি দেখেন যে ইপিডার্মাল ইন্টিগ্রিটি নাই, মানে লস, ইপিডার্মাল ইন্টিগ্রিটি লস হয়েছে, তাহলে তারপর দেখবেন যে এটা স্লিপারি কিনা। যদি দেখেন হ্যাঁ স্লিপারি, তাহলে এখানে ব্লিস্টারটা কিরকম, ব্লিস্টারটা কি থিক ওয়াল নাকি থিন ওয়াল। যদি পাতলা ওয়াল হয় তাহলে এটা সুপারফিশিয়াল ডার্মাল ইনজুরি, আর যদি দেখেন যে এটা ব্লিস্টারটা মোটা ওয়াল তাহলে ডিপ ডার্মাল, মিড ডার্মাল। আচ্ছা, এবার আসেন হলো যে স্লিপারি না হলে তাহলে কালার দেখবেন। বার্নের কালারটা যদি দেখেন যে লাল হয়ে আছে তাহলে ডিপ ডার্মাল ইনজুরি, সেখানে কি হবে, সেন্সেশন লস হবে। আর যদি দেখেন যে বার্নের যে কালারটা সেটা হোয়াইট, তাহলে ফুল থিকনেস ইনজুরি, এখানে কমপ্লিট অ্যানেস্থেসিয়া ডেভেলপ করে। এবার আসলে হলো ফুল থিকনেস বার্ন যদি হয়, তাহলে একটু আগে আমরা বলছি যে পার্শিয়াল থিকনেসের দুইটা, একটা হলো সুপারফিশিয়াল এবং ডিপ পার্শিয়াল থিকনেস, আর একটা হলো ফুল থিকনেস। ফুল থিকনেসের ভিতর কি হবে, এখানে ফুল থিকনেসের ভিতর ইপিডার্মিস ডার্মিস পুরোটাই চলে যাবে, ইপিডার্মিস থাকবে না, ডার্মিসও থাকবে না, এবং এমনকি সাবকিউটাস টিস্যু পর্যন্ত ইনভলভ করবে, নো ক্যাপিলারি রিফিল এবং কমপ্লিট অ্যানেস্থেসিয়া ডেভেলপ করবে। ফ্লুইড রিসাসিটেশন আসেন, ফ্লুইড রিসাসিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা মডিফাইড বার্পার্কার যে লটা আছে সেটা নিয়ে আলোচনা করছিলাম। এটা হলো পার্কল্যান্ড ফর্মুলাটা আমরা এখানে আলোচনা করছি।
যে কিভাবে পার্কল্যান্ড ফর্মুলাটা আমরা ফলো করি। আমরা বলছি যে যে কোনো পেশা আমরা কি দিব, ব্যালেন্স ফ্লুইড দিব। দেখেন এখানে আমি লিখছিলাম, সব আসলে আমি এগুলো আলোচনা করে চলে গেছিলাম। তো এখানে আমরা ব্যালেন্স একটা ফ্লুইড দিব। ব্যালেন্স ফ্লুইড মানে কি? ব্যালেন্স ফ্লুইড মানে হলো সেই ফ্লুইড যার অসমোলারিটি আমাদের বডির নর্মাল ফ্লুইডের অসমোলারিটির কাছাকাছি। তাহলে এরকম ব্যালেন্স ফ্লুইড আমাদের বডির অসমোলারিটি হলো 300। সো এরকম কাছাকাছি কোনটা আছে? কাছাকাছি একমাত্র রিঙ্গার সিলেক্টেড সলিউশন বা হাফ সলিউশন, যেটার ইলেকট্রোলাইট ফ্লুইড সবকিছু আমাদের বডির যে নর্মাল ইলেকট্রোলাইট ফ্লুইড এর কাছাকাছি কনসেন্ট্রেশন, অর্থাৎ ইসিএফ এর কাছাকাছি। ক্রিস্টালয়েড রিসাসিটেশন করবো আমরা, কলয়েড রিসাসিটেশন করতে পারি, হাইপারটোনিক স্যালাইন দিয়েও রিসাসিটেট করতে পারি। সবচেয়ে কমন হলো ক্রিস্টালয়েড রিসাসিটেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হার্টম্যান সলিউশন। পরীক্ষার কোশ্চেন আসে এখান থেকে। আমরা সেটা কি? মডিফাইড পার্কল্যান্ড ফর্মুলা। এই মডিফাইড পার্কল্যান্ড ফর্মুলা আমরা কিভাবে দেবো? টোটাল বডি সার্ফেস এরিয়া, এর সাথে কত ওয়েট কেজি দিয়ে, এবং ইন্টু 4 হলো কনস্ট্যান্ট ভলিউম এমএল। তাহলে প্রথম বলছে যে অর্ধেক অর্ধেক 2 ভাগে ভাগ করব। প্রথম অর্ধেক 8 ঘন্টায় কারেকশন করব, তারপরে এগুলো সব আসলে এখানে লিখছিলাম আসলে। তাহলে প্রথম 8 ঘন্টায় এটা বলছি যে 20% সার্ফেস এরিয়া ইনভলভ হয়েছে। তাহলে দেখেন এখানে আমি অলরেডি লিখছি এগুলো। 20% সার্ফেস এরিয়া ইনভলভ হয়েছে। তার ওই পেশেন্টের ওজন হলো 60 কেজি এবং কনস্ট্যান্ট হলো 4। তাহলে টোটাল হলো কত? 4800 ml। তাহলে তার কারেকশন লাগবে কত? 4800 ml ফ্লুইড তাকে কারেকশন দিতে হবে 24 ঘন্টায়। এর মধ্যে প্রথম অর্ধেক কত ঘন্টা দিতে হবে? 8 ঘন্টায়। তাহলে 2400 ml 8 ঘন্টায় দিব। 8 ঘন্টা 2400 ml যদি দিতে চাই তাহলে প্রতি ঘন্টায় আমি 300 ml করে দিয়ে দিব। আর বাকি 2400 ml দিব হলো পরবর্তী 16 ঘন্টায়, অর্থাৎ প্রতি ঘন্টা 150 ml করে দিব। কিভাবে বুঝবো যে আমি কারেকশন হচ্ছে কিনা? আমার ইউরিন আউটপুট দেখতে হবে। এটা হলো কি ক্লিনিক্যাল ফিচার। সবচেয়ে প্রগনোস্টিক ভ্যালু হলো, ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ভ্যালু হলো ইউরিন আউটপুট। 0.5 ml থেকে 1 ml প্রতি কেজি প্রতি আওয়ারে তার ইউরিন প্রোডাকশন হইতে হবে। আর যদি দেখি যে 2 ml করে তৈরি হইতেছে, তাহলে বুঝবো যে ওভার ফ্লুইড হচ্ছে, মানে ওভার আপনি ফ্লুইড দিচ্ছেন, পেশেন্টের ওভারলোড হওয়া যাবে না। এবার আসেন হলো, এখন বলছে যে বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে আমরা কারেকশন করবো। বাচ্চাদের ক্ষেত্রে কি এইভাবে না, বাচ্চাদের ক্ষেত্রে যদি 4 বছর একটা ওল্ড বাচ্চা, তখন তার ওয়েটটা আমরা কিভাবে ওয়েট অনুযায়ী কিভাবে নিব? ওয়েট অনুযায়ী নিব হলো যে তার যত ওজন হবে সেই ওজনটাকে আমরা ভাগ করব। প্রথম 10 কেজি তার ওজনের জন্য হলো আমরা 100 ml করে দিব। তারপরের 10 কেজির জন্য দিব হলো 50 ml পার কেজি। তারপরের প্রতি কেজির জন্য দিব হলো 20 ml পার কেজি। তাহলে একটা বাচ্চা যার ওজন হলো 22 কেজি, দেখা গেছে তার ওজন 22 কেজি, তাহলে তার প্রথম 10 কেজির জন্য 100 ml পার কেজি যদি দিই তাহলে 1000 ml। তারপরের 10 কেজির জন্য বলছি 50 ml পার কেজি। ওয়েট অনুযায়ী তার কতটুকু ফ্লুইড লাগবে আমরা এটা হিসাব করতেছি বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে তারপরের 10 কেজির জন্য হলো এই যে লেখা আছে, প্রথম 10 কেজির জন্য 1000, তারপরের 10 কেজির জন্য প্রতি 50 ml করে 500, তারপরে প্রতি 2 কেজি আছে, প্রতি কেজির জন্য 20 করে যদি হয় তাহলে 2 কেজির জন্য 40, তাহলে টোটাল হলো 1540 ml। এই 1540 ml এর মধ্যে আমরা প্রথম অর্ধেক হাফ ভলিউম, অর্থাৎ কত হবে 750 ml এর মতো কারেকশন করব, 770 ml এর মতো কারেকশন করব আমরা 8 ঘন্টায়। পরবর্তী বাকি যে হাফ থাকবে সেই হাফ ভলিউম কারেকশন করব পরবর্তী 16 ঘন্টায়। এবার আসেন হলো আমরা কলার্ড সলিউশন দিতে পারি। কলার্ড সলিউশনের মধ্যে কি দিতে পারি? কলার্ড সলিউশনের মধ্যে দিতে পারি হলো আমরা সাধারণত 12 ঘন্টা পরে কলার্ড সলিউশন স্টার্ট করি। কলার্ড সলিউশন দেওয়ার সুবিধা কি? সুবিধা হলো এটা পানি ধরে রাখে, অর্থাৎ এরা কলোয়েডাল প্রেসার বাড়ায়, ইসিএফ এর কলোয়েডাল প্রেসার বাড়ায় এরা পানিটাকে ধরে রাখে যাতে ফ্লুইড লস না হয়। এটা হলো মেন কাজ। তাহলে কলার্ড সলিউশন হিসেবে কি দিতে পারি? কলার্ড সলিউশন হিসেবে দিতে পারি আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা অ্যালবুমিন, তাই না? কিন্তু এগুলো অনেক ব্যয়বহুল, এই জন্য আমরা অনেক সময় অ্যাভয়েড করি বা দিতে পারি না। কিন্তু ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা অ্যালবুমিন এগুলো দিয়ে থাকি। এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করবো, কতটুকু দিব? এটা ক্যালকুলেশন করার আরেকটা সুন্দর একটা উপায়, সেটা হলো যে পার্সেন্টেজ টোটাল কত পার্সেন্ট বার্ন হয়েছে, পার্সেন্টেজ অফ বার্ন এরিয়া টোটাল বডি সার্ফেস এরিয়া, তার ওজন কতটুকু ইন্টু 0.5। তাহলে ধরে নেই তার 20% বার্ন হয়েছে, ওজন হলো 50 কেজি এবং তাহলে 0.5 হলো কনস্ট্যান্ট। তাহলে তার কতটুকু লাগবে? 20, 50 এবং 0.5, তাহলে 500 ml তার অ্যালবুমিন লাগবে। এখন কিভাবে দিব? 12 ঘন্টা পরে দিব। কিন্তু আমরা এর আগে ফ্লুইড কারেকশন করছি কিভাবে? ওইটা কারেকশন করছি কিন্তু আপনার 24 ঘন্টায়, কিন্তু এটা কারেকশন করবো 36 ঘন্টায়। 36 ঘন্টা হিসাব করে এটা আমরা কারেকশন করবো, অর্থাৎ 1.5 দিন সময়। তাহলে 36 ঘন্টায় এটাকে আমরা 6টা পোর্শন দিব। তাহলে 6টা পোর্শন যদি দিতে চাই তাহলে প্রথম পোর্শন দিব হলো এই যে এখানে আছে,
এই যে এখানে আছে অলরেডি, এটাকে বলা হয় মুইড বার্কলে ফর্মুলা। আচ্ছা, তাহলে তাহলে প্রথম পোর্শনটা কি? প্রথম পোর্শনটা এইটা কিন্তু মিলে একটা পোর্শন হলো। এই যে 20% 50 কেজি ওজন, 0.5 ইন্টু 500 ml অ্যালবুমিন, এটা কিন্তু 500 ml একটা ওয়ান পোর্শন। তারপর টু পোর্শন, সেকেন্ড পোর্শনটা হলো আবার 500 ml, আরো 500 ml থার্ড পোর্শন, আরো 500 ml ফোর্থ পোর্শন। ওকে, এভাবে 6টা পোর্শন দিব। টোটাল কারেকশন দিব হলো 36 ঘন্টার একটা রেজিমেন্ট। আচ্ছা, প্রথম 36 ঘন্টাকে আমরা ভাগ করে ফেলবো। ভাগ করবো হলো কিভাবে? ভাগ করবো হলো তিনটা ডিভিশন করবো। তাহলে প্রথম হলো 12 ঘন্টার কারেকশন, তাহলে প্রথম হলো 12 আওয়ার্সের কারেকশন। তাহলে 12 আওয়ার্সের যে কারেকশন, 12 ঘন্টার মধ্যে আমরা 4 ঘন্টা পর পর 4 আওয়ারলি 4 ঘন্টা এক পোর্শন, তারপর সেকেন্ড পোর্শন, তারপর থার্ড পোর্শন, এভাবে দিব। তারপরে হলো পরবর্তী 12 ঘন্টায় 6 আওয়ারলি কারেকশন। প্রথম তাহলে 4 ঘন্টা পর পর দিলাম প্রথম 12 ঘন্টায়, তারপরের 12 ঘন্টায় 6 ঘন্টা পর পর দিব, তাহলে দুইটা পোর্শন যাবে, অর্থাৎ ফিফথ এবং ফোর্থ। তারপরে হলো আরো 12 ঘন্টা থাকে, সেই 12 ঘন্টায় দিব হলো ষষ্ঠ যে পোর্শন আছে সেটা। এভাবে আমরা টোটাল 6টা পোর্শন আমরা অ্যালবুমিন অথবা কলোয়েডাল সলিউশন হিসেবে এফএফপি দিতে পারি। এভাবে এটা হলো কলোয়েডাল সলিউশনের কারেকশন। আশা করি আপনাদের বার্ন এরিয়াতে যেই কয়েকটা আপনাদের ক্যালকুলেশন ছিল, এটা নিয়ে কোনো ধরনের ন্যূনতম আপনাদের কোনো কনফিউশন থাকবে না আশা করি। এরপর যদি একবার পড়েন আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না, এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। ওকে, মনিটরিং করবো ইউরিন আউটপুট। আসেন টেম্পারেচার ম্যানেজমেন্ট। টেম্পারেচার ম্যানেজমেন্ট আপনারা এর আগে ট্রমা চ্যাপ্টারে পড়ছেন। এর আগে প্রথম দিকে বেসিক প্রিন্সিপাল, সাব প্রিন্সিপাল অফ সার্জারিতে ট্রমা, কোয়াগুলোপ্যাথি পড়ছেন। সো টায়ার্ড অফ ডেথ পড়ছেন। সো লিথাল টায়ার্ড অফ ট্রমা, লিথাল টায়ার্ড অফ ডেথ, হোয়াট এভার। সো এটা তিনটা, একটা হলো হাইপোথার্মিক এসিডোসিস, কোয়াগুলোপ্যাথি। এসিডোসিস কিভাবে ডেভেলপ করে সবাই জানেন, যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, সেখান থেকে ল্যাকটেট তৈরি হয়, ল্যাকটেট থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এইভাবে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। আর যদি মেটাবলিক অ্যাসিডোসিস বা হাইপোথার্মিয়া ডেভেলপ করে, তাহলে কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে, ব্লিডিং থামানো যায় না। সো এই ক্ষেত্রে প্রচুর ব্লিডিং হয়। সো এই জন্য টেম্পারেচার ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার আসেন হলো ট্রিটমেন্ট অফ বার্ন উন্ড। তাহলে দুইটা গ্রুপ আমরা ভাগ করব, একটা হলো গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ বি হলো যেটা ডিপ বার্ন উন্ড কিভাবে ম্যানেজ করব এবং এটার পারপাস কি, এবং গ্রুপ এ হলো সুপারফিশিয়াল ডার্মাল পার্শিয়াল থিকনেস বার্ন। তাহলে গ্রুপ এতে মেনলি দুইটা ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো যে এই সুপারফিশিয়াল বার্নটা যাতে পরবর্তী আরো ডিপ বার্ন না হয়, আপনাকে এইভাবে ম্যানেজ করতে হবে, এবং এটা হলো আপনার একটা থিম। সেকেন্ড যেটা, সেটা হলো যে পেশেন্টের পর্যাপ্ত পরিমাণ ব্যথা কন্ট্রোল করতে হবে। কারণ কি, আমরা জানি সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্নে পেশেন্টের সিভিয়ার পেইন হয়। আচ্ছা, এখন আইডিয়াল কি? আইডিয়াল যে আমরা ড্রেসিং দিব, সেই আইডিয়াল ড্রেসিং হলো এটা ইজিলি দেওয়া যাবে, ইজিলি অ্যাক্সেসেবল, ইজিলি অ্যাভেলেবল, এবং এটা পেইনলেস হতে হবে এবং পেন রিডিউসিং একটা ড্রেসিং হতে হবে। অর্থাৎ ড্রেসিং দেওয়ার পরে পেশেন্ট ব্যথা হচ্ছে, ড্রেসিং করার সময় ব্যথা হচ্ছে না, এটা হওয়া যাবে না। পেশেন্টের এমন একটা ড্রেসিং করতে হবে যে পেশেন্টের ড্রেসিং হওয়ার পরেও পেশেন্টের পেইন কমবে, এবং ড্রেসিং যখন দিবেন তখনও যাতে পেশেন্টের পেইন কম থাকে। অন্যদিকে আমরা কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস কিছু সুপারভেন্ট করে, এই জন্য এই ক্ষেত্রে আমরা অনেক সময় সিলভার সালফারডাইজিন ড্রেসিং দিই 2 থেকে 3 দিন। এটা খুবই ইফেক্টিভ। অল্টারনেটিভ আরো কিছু দিতে পারি, খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ডিউডার্ম। অনেক সময় আমরা ইউজ করি এবং এই ডিউডার্ম কিন্তু খুবই ইফেক্টিভ, আপনারা আপনাদের ওয়ার্ডে দেখেছেন অনেকেই। আচ্ছা, ট্রিটমেন্ট গোল কি? তাহলে যেটা বললাম একটু আগে, এটা ট্রিটমেন্ট গোল। বি গ্রুপ যেটা, এটা হলো ফুল থিকনেস। এখানে ফুল থিকনেস বার্ন এবং ডিপ পার্শিয়াল বার্ন যদি হয়, তাহলে স্টেরিওটমি করবো। স্টেরিওটমি খুব কমন একটা ছবি দেখেন দেওয়া আছে, সার্কামফারেন্সিয়ালি চারদিক দিয়ে দেখেন, ফেসিওটমির ক্ষেত্রে যেরকম করা হয় না, এরকম সার্কামফারেন্সিয়ালি দেখেন এক্সিশন করা হয়েছে। একটা পেশেন্টের একদম পুরো চেস্ট ওয়ালে পুরো বার্ন হয়েছে, দেখেন তার চারপাশে একদম কেটে দেওয়া হয়েছে, একদম চারপাশে তার কেটে দেওয়া হয়েছে। কেন? তাহলে তার পোস্ট বার্ন কন্ট্রাকচার কমে যাবে, পেশেন্টের কমপ্লিকেশন ডেভেলপ কম হবে, পেশেন্টের মেটাবলিক অ্যাবনর্মালিটি কম হবে, এবং পেশেন্টের লাইফ সেভিং হবে। দেখেন চারপাশে কেটে দেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, এক্ষেত্রে পেশেন্টের সিভিয়ার পেইন এবং ব্লিডিং যাতে না হয়। তাহলে ব্লিডিং হওয়ার জন্য, এই জন্য সাধারণত এই স্টেরিওটমি করার আগে পেশেন্টকে অ্যানেস্থেসিস্ট করা হয়, এবং ব্লিডিং যাতে যদি হয়েও থাকে তাহলে যাতে কারেকশন হয়, এই জন্য ব্লাড ম্যানেজ করা হয়। এবং এর পরের ফিচারটা দেখেন, পেশেন্টের কি সুন্দর আলটিমেটলি স্টেরিওটমি করার পরে পেশেন্টের কি সুন্দর একটা ফিচার ডেভেলপ করছে। আচ্ছা, এটা হলো স্টেরিওটমি। বার্ন ড্রেসিং এর ক্ষেত্রে আর্লি বার্ন এক্সিশন এবং লেট বার্ন এক্সিশন। আর্লি বার্ন এক্সিশনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে পেশেন্টদের কি করে রিমুভাল করি স্টারগুলো, এবং এরপর হলো স্টেজ বার্ন এক্সিশন। তো আর্লি বার্ন এক্সিশন হলো অ্যাজ সুন অ্যাজ পসিবল পেশেন্টের বার্ন হওয়ার পরে কি স্টেরিওটমি করে দিতে পারি, অথবা ভ্যাসোকনস্ট্রিকটিভ ফ্লুইড ইউজ করতে পারি। ভ্যাসোকনস্ট্রিকটিভ ফ্লুইড ইউজের ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাড্রেনালিন, নরড্রেনালিন, ইপিনেফ্রিন এগুলো দিয়ে থাকি। আর বলছে ড্রেসিং কি দিয়ে করতে পারি, আপনাদের পরীক্ষার কোশ্চেন 4 ধরনের ক্রিম, সবচেয়ে কমনলি সিলভার সালফারডাইজিন 1%, তাছাড়া মেফেনাইড এসিটেট, সিলভার সালফারডাইজিন উইথ সিরিয়াম নাইট্রেট, এবং কি অ্যাক্টিকোড ইউজ করা হয়। স্টেজ বার্ন এক্সিশন এটা আরেকটা প্রসেস।
বার্ন এক্সিশন সার্জারির মধ্যে হলো পেশেন্টের যাতে ব্লাড লস না হয়, পেশেন্টের লাইফ সেভিং পারপাসে সাধারণত বার্ন এক্সিশন সার্জারি করা হয়। তাছাড়া আমাদের মাথায় রাখতে হবে পেশেন্টের প্রপার অ্যানালজেসিয়া, আর্লি ব্যালেন্স অফ ফ্লুইড, মনিটরিং এবং কন্ট্রোল অফ ইনফেকশন, নার্সিং কেয়ার, ফিজিওথেরাপি, অকুপেশন থেরাপি এবং সাইকোলজিক্যাল থেরাপি ইজ ম্যান্ডেটরি। ইলেকট্রিক্যাল বার্ন দেখতে হবে যে এটা হাই ভোল্টেজ নাকি লো ভোল্টেজ। যদি হাই ভোল্টেজ হয় অনেক সময় এক্সটার্নাল বার্ন এবং ইন্টারনাল বার্ন দুটাই হয় এবং মায়োকার্ডিয়াম ইনজুরি হতে পারে। লো ভোল্টেজ অনেক সময় মায়োকার্ডিয়াম ডিরেক্টলি ইনজুরি না হলেও অনেক সময় পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। রিকনস্ট্রাকটিভ বা প্লাস্টিক সার্জারিতে প্রথম বলছে যে স্কিন সম্পর্কে দু একটা কথা বলা আছে। স্কিনের লেয়ার, অ্যানাটমি অফ দ্য স্কিন কি কি হেল্প করে, তো এটা আপনাদের দেখানো আছে। কিন্তু খুব কঠিন কিছুই না, এটা খুব সুন্দর একটা জিনিস। আমরা গ্রোয়েন এরিয়া থেকে একটা ফ্ল্যাপ নিছে, গ্রোয়েন এরিয়া বা আপনার যেটা হলো ক্লাভিকুলার এরিয়া, এখানকার স্কিনগুলো লেগস থাকে, এখান থেকে ইজিলি আপনার নেওয়া যায়। আচ্ছা, এখানে বলছে যে আউটার যে ইপিডার্মিস, স্কিনের আউটার থাকে ইপিডার্মিস এবং নিচে থাকে ডার্মিস। এর মধ্যে বলছে যে যেটা পরীক্ষার কোশ্চেন সেটা হলো কেরাটিনোসাইট কোথা তৈরি হতে পারে, স্টেনাম বেসিলা থেকে তৈরি হয়ে উপরের দিকে একদম স্টেনাম কর্নিয়ামে চলে যাবে, সেখানে ডেড টিস্যু হিসেবে আস্তে আস্তে এটা লস হবে এবং এটা ফ্লুইডলেস এবং প্রোটেকশন করবে। আর ইপিডার্মিস এর পরে হলো ডার্মিস, যেখানে ডার্মিসে হলো আপার উপরে থাকে পেপিলারি লেয়ার, নিচে থাকে রেটিকুলার লেয়ার। আচ্ছা, ডার্মিস হলো এখানে কি থাকে, হেয়ার ফলিকল, সুয়েট গ্ল্যান্ড এবং কিছু সেন্সরি রিসেপ্টর এবং ব্লাড ভেসেলস। হাইপোডার্মিসের ভিতর কি থাকবে, সাবকিউটেনিয়াস ফ্যাট, অ্যাপেন্ডিজেস, হেয়ার ফলিকল, সেন্সরি রিসেপ্টর। ওকে, আচ্ছা, উন্ড হিলিং দুইভাবে হতে পারে, প্রাইমারি ইন্টেনশনে উন্ড হিলিং হতে পারে, সেকেন্ডারি অ্যাপারেন্ট হিলিং এর ভিতর আগের বইয়ের থেকে এই বই একটু ডিফারেন্স আসছে। এখানে যেমন হাইপারট্রফিক স্কার আছে, কিলয়েড আছে, এগুলো আপনাদের পরীক্ষার জন্য ক্যারেক্টারিস্টিক যে কোশ্চেন আসে, যারা আন্ডার গ্রাজুয়েট তাদের শর্ট নোট আসে। সো হাইপারট্রফিক স্কার কি, খুব সুন্দর করে ডিসক্রিপশন দেওয়া আছে। এটা কি, এটা হলো ধরেন এটা হলো উন্ড, এটা একটা উন্ড। এই উন্ড এরিয়াতে এখানে এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু তৈরি হয়েছে, কিন্তু এটা নট বিয়ন্ড দ্য স্কার যে লাইন এর বাইরে যায় না এই টিস্যুগুলো। তাহলে এটা হলো হাইপারট্রফিক স্কার। প্রায় 50% উন্ডে দেখা যায়, ফ্লেক্সো সার্ফেসে সবচেয়ে বেশি পাওয়া যায়। এবং ট্রিটমেন্ট দেই হলো আমরা টপিক্যাল সিলিকন, ইন্টারলেশনাল কর্টিকোস্টেরয়েড ইনজেকশন এবং অনেক সময় সার্জিক্যাল এক্সিশন বা কম্প্রেশন থেরাপি। আর কিলয়েড কোনটা, কিলয়েড হলো এই ধরেন এখানে একটা উন্ড, এটা হলো একটা উন্ড ধরে নেই, কিন্তু এর যে এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু তৈরি হয়েছে এটা বিয়ন্ড দ্য উন্ড মার্জিনের বাইরেও চলে গেছে, তাহলে সেটা কিলয়েড। এবং এটা হলো কিছু জেনেটিক প্রিভিলেন্স থাকে কিলয়েড হওয়ার ক্ষেত্রে, সো এটা ইজিলি সহজে ভালো হয় না। এবং এটা বিয়ন্ড দ্য অরিজিনাল উন্ড এবং মোর ডিস্ট্রাক্টিভ। এবং এখানে বলছে মোর কমনলি ডার্কার স্কিন, যারা ডার্কার স্কিন তাদের বেশি হয়। মোস্ট কমনলি পাওয়া যাবে হলো ফেস, এয়ারলোব এবং কি ডেল্টয়েড এরিয়া এবং প্রি স্টার্নাল রিজিয়ন। আচ্ছা, তাছাড়া কি হতে পারে, উন্ড ওয়াইডেন হতে পারে, থিন হতে পারে, ডিপ্রেসড হতে পারে, স্কার আনস্টেবল হতে পারে, প্রন টু রিকারেন্ট আলসারেশন এবং ব্রেকডাউন এগুলো। আর হতে পারে ওভার্ট গ্রানুলেশন টিস্যু অথবা পায়োজেনিক গ্রানুলোমা। অনেক সময় মার্জিনাল আলসার তৈরি হয়, মার্জিনাল আলসার পর অনেক স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু ইনফেকশনের সেখানে মার্জিনাল আলসারের সম্পর্ক পাবেন। আচ্ছা, যেটা স্কোমাসেল কার্সিনোমা, বার্ন আলসার থেকে হতে পারে। আইডিয়াল ড্রেসিং যেটা, আচ্ছা, আইডিয়াল ড্রেসিং হলো আপনি একটা ময়েস্ট এনভায়রনমেন্ট, আমরা অনেক ধরনের বার্নের ড্রেসিং করি, ড্রাই সাধারণত করি না। আইডিয়াল ড্রেসিং যেটা, সেটা হলো আইডিয়াল ড্রেসিং এর ক্ষেত্রে আমরা অনেক ধরনের ড্রেসিং করতে পারি, ড্রাই টু ময়েস্ট টু ওয়েট, এরকম ড্রেসিং করে থাকি। তবে সবচেয়ে আইডিয়াল যেটা সেটা হলো ময়েস্ট এনভায়রনমেন্ট রাখা টু ফেসিলিটেট ইপিডার্মাল মাইগ্রেশন। 2 নম্বর হলো কি গ্যাসিয়াস অ্যাকশন যাতে হয় উন্ড এবং এনভায়রনমেন্টের মধ্যে, তো টাইট ড্রেসিং করা যাবে না। 3 নম্বর হলো প্রোভাইড প্রোটেকশন এগেনস্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং নন অ্যাডহারেন্ট, তাহলে ড্রাই যদি হয় তাহলে অ্যাডহারেন্ট হয়ে যাবে। এই জন্য অনেক সময় ড্রাই ড্রেসিং দেওয়ার আগে আমরা অনেক সময় সুপ্রাটলি দিয়ে দিই। সুপ্রাটলির ভিতর কি থাকে, ভ্যাসলিন থাকে, যার কারণে একদম অ্যাডহারেন্ট হয় না। তাহলে এগুলো হলো আইডিয়াল ড্রেসিং এর ক্যারেক্টারিস্টিক্স। এবং এটা স্টেরাইল হতে হবে, নন টক্সিক হতে হবে, নন অ্যালার্জেনিক হতে হবে এবং রেডিলি অ্যাভেলেবেল অ্যাট মিনিমাল এক্সপেন্সেস। তাহলে এগুলো সব কি হলো, এগুলো আইডিয়াল ড্রেসিং এর ক্যারেক্টারিস্টিক্স। তো আশা করি এটা আপনাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। তাছাড়া সেমি পারমিয়েবল ফোম ড্রেসিং দিতে পারি, হাইড্রোকলয়েড ড্রেসিং যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, একটু ডিওড্রাম দিয়ে
ড্রেসিং করা। নেগেটিভ প্রেশার বা এটা হলো ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার। আপনারা এখন অনেকে ওয়ার্ডে এরকম দেখবেন যে এরিয়াতে উন্ড রয়েছে, দেখেন এখানে একটা বিশাল বড় উন্ড, এটাকে চারপাশে এখানে একটা ভ্যাকুয়াম, এই যে এটা হলো ভ্যাকুয়ামের পাইপ, এখান দিয়ে এটা একটা মেশিনের মাধ্যমে কন্টিনিউয়াস একটা ভাইব্রেশন থেরাপি দেওয়া হচ্ছে ভ্যাকুয়ামের মাধ্যমে। এখানে কি করে, এরা ইডিমা কমাবে এবং এখানে ব্লাড সাপ্লাই বাড়াবে, যার কারণে হেলদি গ্র্যানুলেশন টিস্যু তৈরি হবে এবং উন্ড ক্লোজ ইজি হবে। হ্যাঁ, আপনারা এখন ওয়ার্ডে এটা দেখে থাকবেন অনেকেই। সো এটা ভ্যাক থেরাপি, সো ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার, এবং এটা হলো এখানে কি কন্টিনিউয়াস ট্রপিক্যাল নেগেটিভ একটা প্রেশার দিবে। ট্রপিক্যাল নেগেটিভ প্রেশার কত, প্রায় 125 - 125 মিলিমিটার অফ মার্কারি। তাহলে কি কি করবে, এই যে এখানে বলছে ফরমেশন অফ গ্র্যানুলেশন টিস্যু, রিডিউস করবে লোকাল ইডিমা, টিস্যু এক্সুডেট এটাও কমাবে এবং রিডিউস করবে ব্যাকটেরিয়াল লোড। ওকে, রিকনস্ট্রাকটিভ টেকনিকের ভিতরে এবার আসেন হলো, খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। এই একটা ছবি দেখি আপনি মোটামুটি এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন। দেখেন ইপিডার্মিস কতটুকু, সাবকিউটেনিয়াস, তারপর হলো উপরে হলো পেপিলারি ডার্মিস, তারপর হলো রেটিকুলার ডার্মিস, তারপরে এতটুকু সাবকিউটেনিয়াস টিস্যু। বলছে যে আমরা এখান থেকে যে গ্রাফটিং নেই, কি একটা হলো থিন স্প্লিট থিকনেস স্কিন গ্রাফ, তাহলে থিন স্প্লিট থিকনেস স্কিন গ্রাফ, তারপরে ডিপার স্প্লিট থিকনেস স্কিন গ্রাফ, তাহলে থিক স্প্লিট থিকনেস স্কিন গ্রাফ, তাহলে ফুল থিকনেস স্কিন গ্রাফ, তাহলে 4 ধরনের। তারপর হলো লোকাল ফ্ল্যাগ, তাহলে থিনে কতটুকু নেই, শুধু ইপিডার্মিসের অংশ। তারপর হলো ডিপার স্প্লিট থিকনেসে ইপিডার্মিস তো নেই, সাথে পেপিলারি ডার্মিসও নেই। তারপর থিক স্প্লিটে হলো পেপিলারি রেটিকুলার ডার্মিস নেই। ফুল থিকনেস হলো ইপিডার্মিস, ডার্মিস এবং অলসো পার্ট অফ সাবকিউটেনিয়াস টিস্যু। আর ফুল পার্ট অফ সাবকিউটেনিয়াস টিস্যু অর্থাৎ মাসেলের আগ পর্যন্ত বা সাবকিউটেনিয়াস টিস্যুর পুরোটা, ডিপ ফাসার আগ পর্যন্ত বা সাবকিউটেনিয়াস টিস্যুর নিচে থাকে ডিপ ফাসা, এই ডিপ ফাসার আগ পর্যন্ত পুরোটা যদি নিয়ে নেই তাহলে সেটাকে বলবো হলো লোকাল ফ্ল্যাগ। সো আশা করি এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। সো গ্রাফট হতে পারে, এখানে আমরা গ্রাফট ফেলিওর হতে পারে যদি আপনার অতিরিক্ত শেয়ার ফোর্সেস হয়, ইনফেকশন যদি হয়, হেমাটোমা ফরমেশন যদি হয়, সেরোমা ফরমেশন যদি হয়, তাহলে গ্রাফট রিজেকশন হতে পারে। আচ্ছা, তাহলে এগুলো প্রথম বলছি স্প্লিট থিকনেস স্কিন গ্রাফট, তাহলে এখানে কি নিব, ইপিডার্মিস নিব, ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ডার্মিস, এখানে এটাই কিন্তু ইম্পর্টেন্ট, আর তেমন ইম্পর্টেন্ট কথা বলতে এখানে নাই। সো ইপিডার্মিস এবং ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ডার্মিস, এখানে এটাকে থিয়ার্স গ্রাফটও বলে। কমনলি এটা কোথা থেকে নেওয়া হয়, থাই থেকে অনেক সময় এটা নেওয়া হয় কমনলি। আচ্ছা, তারপর কোথায় ইউজ করে, বলছে যে এটা সাধারণত ডোনার এরিয়া যেখানে, সেটা হিল হয় বাই সেকেন্ডারি ইন্টেনশন যেখানে আমরা নেই, উইদাউট যেখান থেকে আমরা নিবো আর কি, যে এরিয়া থেকে নিবো, উইদিন 2 উইকস বাই মিনস অফ সিম্পল ড্রেসিং। সিম্পল ড্রেসিং করলে 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। ফুল থিকনেস যদি স্কিন গ্রাফট করি তাহলে স্প্লিট থিকনেস স্কিন গ্রাফট, তারপর আসলে হলো ফুল থিকনেস স্কিন গ্রাফট, এখানে ইপিডার্মিসও নিচ্ছি, ডার্মিসও নিচ্ছি। এটা কোন এরিয়া থেকে নিচ্ছি, এটা হলো সুপ্রাক্লাভিকুলার স্কিন, গ্রোয়েন ক্রিজ অথবা পোস্টেরিয়র অরিকুলার রিজিয়ন থেকে আমরা ইউজুয়ালি নিয়ে থাকি। এটা সিনডেক্টাইল রিজিয়ন ইন দ্য হ্যান্ডে ইউজ করা হয়, রিকনস্ট্রাকশন অফ দ্য ফেশিয়াল ডিফেক্টে ইউজ করা হয় ফলোইং স্কিন ক্যান্সার এক্সিশন, অথবা কন্ট্রাকচার যদি হয়, বার্নের যে কন্ট্রাকচার হয়, লেগে যায়, নাড়াতে পারে না আঙ্গুল হাত পা, সো সেই ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এবার আসেন হলো কম্পোজিট স্কিন গ্রাফট। কম্পোজিট মানে কম্বিনেশন, স্কিন নিচ্ছি অ্যানাদার টিস্যু টাইপ নিচ্ছি, অর্থাৎ স্কিন নিচ্ছি, ফ্যাটও নিচ্ছি অথবা ফ্যাট নিচ্ছি, অথবা স্কিন নিচ্ছি, কার্টিলেজ নিচ্ছি, এটা হলো কম্পোজিট। এখানে হারভেস্ট করব কি, হারভেস্ট করব স্কিন এবং কার্টিলেজ গ্রাফট কোথা থেকে, হেলিক্যাল রুট অফ দ্য এয়ার টু রিকনস্ট্রাক্ট দ্য এলার অফ দ্য নোজ ফলোইং স্কিন ক্যান্সার এক্সিশন। এটা একটা কমন এক্সাম্পল। হ্যাঁ, রিকনস্ট্রাকশন অফ দ্য আইব্রো। তাহলে বলছে যে কমন ডোনার যে নার্ভ, ডোনার কোন নার্ভগুলি ইনক্লুড কোন জায়গা থেকে, আপনারা জানেন যে ডোনার নার্ভ, সুরাল নার্ভ কোথায় থাকে, সুরাল নার্ভ নিয়ে আমি মনে হয় এর আগে একটা ক্লাসে বলছিলাম, সুরাল নার্ভ ইজ ভেরি ইম্পর্টেন্ট সার্জারির জন্য। সো সুরাল নার্ভ অনেক সময় নেওয়া হয় ডোনার নার্ভ হিসাবে। তারপর হলো এন্টিব্র্যাকিয়াল কিউটিনিয়াস নার্ভ, সেন্সরি ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ, এগুলো সাধারণত ডিজিটে ইউজ করে এইসব নার্ভ নিয়ে। আর ডোনার টেন্ডন কোনগুলো, যেমন ধরেন পামারাস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটাম লঙ্গাস, প্লান্টারিস। ওকে, কমন ডোনার সাইট, কঙ্কাল ভাওয়েল অফ দ্য এয়ার, নেজাল সেপ্টাম এবং কোস্টাল কার্টিলেজ। আচ্ছা, অটোগ্রাফট হতে পারে, কি ধরনের গ্রাফট হতে পারে, 3 ধরনের সাধারণত। অটোগ্রাফট যেটা নিজের শরীর থেকে নিজের শরীরে লাগাবে, অ্যালোগ্রাফট আরেকজন মানুষের শরীর থেকে আমার শরীরে লাগাবে, এটা অ্যালোগ্রাফট। আর জেনোগ্রাফট হলো অন্য কোনো প্রাণীর শরীর থেকে আমার শরীরে লাগাবে। লাইপো ট্রান্সফার, এটা হলো লাইপো মানে হলো ফ্যাট,
ফ্যাট ট্রান্সফার করা হচ্ছে। লাইপো ট্রান্সফার হলো সাধারণত অটোলোগাস ফ্যাট ট্রান্সফার করা হয়, বিশেষ করে ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারিতে এই ধরনের লাইপো ট্রান্সফার অনেক সময় করা হয়, বা মাস্টোপেক্সিতে করা হয়। সো এখানে সফট টিস্যু অগমেন্টেশন করা হয়, ভলিউম করে স্পেসিফিক রিজিয়নের, এবং রেফার টু যেটাকে লাইপোমডিউলিং বলে। আচ্ছা, আমি একটা ছবি আপনাদের এখানে অ্যাড করে দিছি, এটা ভেরি ল্যাবের ছবি না, বাইরে থেকে। এখানে বলছে যে আমি যে ফ্ল্যাপগুলো ইউজ করি সেই ফ্ল্যাপগুলোর এখানে বলছে যে একটা হলো কি র্যান্ডম প্যাটার্ন ফ্ল্যাপ, আর একটা হলো কি এক্সিয়াল প্যাটার্ন ফ্ল্যাপ। তাহলে ফ্ল্যাপে যে ইউজ করি এটা হলো দ্যাট কন্টেন অ্যান ইনার ব্লাড সাপ্লাই দ্যাট মে বি ট্রান্সফার ফ্রম এ ডোনার সাইড টু রিকনস্ট্রাক্ট এ সেকেন্ডারি ডিফেক্ট। তাহলে দেখেন এটা হলো র্যান্ডম প্যাটার্ন ফ্ল্যাপ। দেখেন এখানে একটা ফ্ল্যাপ উঠানো হয়েছে, কি সুন্দর করে একটা ফ্ল্যাপ উঠানো হয়েছে, কিন্তু এখানে তার নিজস্ব ভেসেল নাই, নিজের কোনো ভেসেল নাই, সে হলো বাইরে পেরিফেরাল ভেসেল দিয়ে সে সাপ্লাই পাচ্ছে। আর এটা আরেকটা ফ্ল্যাপ, এটা হলো এক্সিয়াল প্যাটার্ন ফ্ল্যাপ, দিস ইজ কল্ড এক্সিয়াল প্যাটার্ন ফ্ল্যাপ। এখানে সে তার নিজের ব্লাড ভেসেল আছে, অর্থাৎ এই ফ্ল্যাপটার তার নিজের ব্লাড ভেসেল আছে। ফ্ল্যাপ ক্লাসিফিকেশন, সার্কুলেশন দেখতে হবে, কম্পোজিশন এবং কন্টিগুইটি। আচ্ছা, এটা একটু বড় করে দিই। তারপর কন্ট্রোল এবং কন্ডিশনিং। ওকে, এগুলোর সব এক্সাম্পল এখানে দেওয়া আছে, খুবই সুন্দর সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। এগুলো খুব কঠিন কিছুই না, প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর সুন্দর নিচের ছবি, শুধু নিচের আপনাদের যে ফিগারগুলো দেওয়া আছে ফিগারের নিচের অংশগুলো পড়লেই হবে, কঠিন কিছুই না। এটা হলো খুবই ইম্পর্টেন্ট, এটা রোটেশনাল ফ্লেয়ার নেওয়া হয়েছে এখান থেকে, যেটা হলো পাইলোনিডাল সার্ভিসে ইউজ করা হয়, রোমবয়েড ফ্ল্যাপ বলা হয়। ফ্ল্যাপ মনিটরিং কিভাবে করবো? ট্রেডিশনাল যেটা হলো অ্যাডেজ ইজ দ্যাট দ্য পেশেন্ট শুড বি কিপ ওয়েট, ওয়ার্ম এবং কমফোর্টেবল, এবং স্ট্রিক্ট ফ্লুইড ব্যালেন্স মনিটর করতে হবে, কিপিং দ্য সার্কুলেশন ইজ হাইপার ডাইনামিক। সো ইটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আজকের ক্লাসটা আপনাদের লেন্দি হয়ে গেল, কারণ মাঝখানে প্রায় 40 মিনিটের মতো আমি আলোচনা করছি, যেখানে ডিসকানেক্টেড হয়ে গেছে। সো দ্যাটস অল অ্যাবাউট chapter number 45 and 46 and 47 from part 6. Okay. question থাকলে করতে পারেন। ওকে, কোথাও বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের মেসেঞ্জারে নক করবেন। আমরা খুবই খুশি হব যে যদি আপনারা কোনো কোশ্চেন থাকে, তাহলে আমরা সেটা চেষ্টা করবো অবশ্যই আপনাদের জবাব দেওয়ার। সো যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি সেশন আজকে এখানেই শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন, গুড নাইট।